আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সেলিম রাজা লাইভ হয়ে গেলাম তোমাদের জন্য মাসিমপুর আর ইনস্টিটিউট তিতাস কুমিল্লা থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে একটু কমেন্টস করে জানাও আমার ভয়েসগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার কিনা, লেখাগুলো স্পষ্ট বুঝতে পারতেছো কিনা, আমাকে একটু কমেন্টস করে জানাও। আমি কিন্তু ফেসবুকে একটা স্টার দিয়েছিলাম, জাস্ট 11টা 15 মিনিটে আমি পদার্থবিজ্ঞান নিয়ে লাইভে আসছি। আমি আমার কথা রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো, আমার প্রশ্নগুলো উঠিয়ে নাও এবং একটা শেয়ার বাটনে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও। ওকে, তো ঠিক আছে, আমরা আজকে পদার্থবিজ্ঞান 6ষ্ঠ অধ্যায়ের বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে একটু আলোচনা করব। পদার্থবিজ্ঞান 6ষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আলোচনা করব। ওকে, তো আমি বারবার বলছি, তোমরা আমার একটু কমেন্টস করে জানাও যে আমার ভয়েসগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা, লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। তারপর কি করো, একটা শেয়ার বাটন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবো। ওকে, হ্যাঁ, আজকে এই পাঠ শেষে শিক্ষার্থীরা কি জানতে পারবে, শিখন ফটো হচ্ছে আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে এই যে কঠিন পদার্থের তাপের প্রসারণটা কি, কঠিন তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কী হয়, তাপ অপসারণ করলে কঠিন পদার্থ কী হতে পারে, এরকম কিছু প্রশ্ন জানতে পারবে। তারপর হচ্ছে তোমার ক্যালোরিমিতির মূলনীতি কি তা জানতে পারবে। আর হচ্ছে তোমার পুনঃশীলী। তো ঠিক আছে, আমি তোমরা আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দেবো। ওকে, হ্যাঁ, তো আমি ধন্যবাদ জানাবো আমার এই শ্রদ্ধাভাজন ভাই আজিজ ভাইকে। আজিজ ভাই লাইভে আপনার সংযুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। তো এই মুহূর্তে আমি যে প্রশ্নটা নিয়ে প্রথম তোমাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয় এবং তাপ অপসারণ করলে তা আবার পূর্বের অবস্থা ফিরে আসে। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয়, তাপ অপসারণ করলে তা আবার সংকুচিত হয়ে যায়। তোমরা যদি প্রশ্নটা লিখে নাও, প্রশ্ন, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয়। তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয় এবং তাপ অপসারণ করলে কঠিন পদার্থ সংকুচিত হয়। একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। একটি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ক্লাসটা উঠিয়ে নাও, প্রশ্নটা উঠিয়ে নাও যে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয়, তাপ অপসারণ করলে তা সংকুচিত হয়, একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। হ্যাঁ, তো আমি আবার বলছি, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ প্রসারিত হয়, তাপ অপসারণ করলে তা সংকুচিত হয়, একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। এই প্রশ্নটার সলিউশনটা চলো আমরা দেখি। এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য আমি প্রথমে দুইটা ধাতব দণ্ড নিব। ধরা যাক একটা হচ্ছে তোমার লোহার পাত, আরটা হচ্ছে তোমার পিতলের পাত। ওকে, লোহা, নিচেটা হচ্ছে পিতল। তাহলে দেখো, আমি তোমাকে ইন্ডিকেট করে দিয়ে দিলাম, নিচের অংশ হচ্ছে তোমার পিতল। এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য আমি প্রথমে একটা লোহার পাত এবং একটা পিতলের পাত পরস্পর সংস্পর্শে এনে ধাতব পাত তৈরি করা হলো। আমি আবার বলছি, এই পরীক্ষাটি লোহার এবং একটা পিতলের পাতকে পরস্পর সংস্পর্শে এনে ধাতব পাত তৈরি করা হলো। প্রাথমিক অবস্থায় দণ্ডটি কিন্তু সোজা থাকে, যখনই তাপ প্রয়োগ করা হয়
তখন দেখবা দণ্ডটি বেঁকে যায়। যেমন একটু চিত্রে লক্ষ্য করো, যখন তাপ প্রয়োগ করা হবে তখন দণ্ডটি বেঁকে যাবে। এই ক্ষেত্রে তুমি দেখো লোহা, পিতল, তুমি দেখো আমি আগে বলেছিলাম আমি কিন্তু পিতলের অংশটা তোমাকে কালো কালি দিয়ে ভরাট করে দেওয়া হলো বোঝার সুবিধার্থে। পিতলের অংশটা কালো কালি দিয়ে ভরাট করে দেওয়া হলো। ওকে, তো কি বলা হয়েছে, যখনই তাপ প্রয়োগ করা হয় তখন দণ্ডটি বেঁকে যায়। এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো লোহার পাতটি কিন্তু ভিতরের দিকে বেঁকেছে আর পিতলের পাতটি বাইরের দিকে বেঁকেছে। কি বলেছি যে একটা লোহার দণ্ড একটা পিতলের দণ্ড পরস্পর সংস্পর্শে এনে দ্বিধাতব পাত তৈরি করা হলো। প্রাথমিক অবস্থায় দণ্ডটি সোজা থাকে, যখনই তাপ প্রয়োগ করা হয় তখন দণ্ডটি বেঁকে যায়। এই ক্ষেত্রে লক্ষ্য করো লোহার পাত ভিতরের দিকে বেঁকেছে এবং পিতলের পাত বাইরের দিকে বেঁকেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা জানি তাপ প্রয়োগের ফলে লোহার চেয়ে পিতল বেশি প্রসারিত হয়। তোমাকে এর আগে একটা তথ্য আমি জানিয়ে রাখতে চাই, যেই পদার্থ যত দ্রুত তাপ গ্রহণ করবে ওই পদার্থ কিন্তু তত দ্রুত তাপ অপসারণ করবে। তো তুমি দেখো লোহার চেয়ে পিতল দ্রুত তাপ গ্রহণ করছে। কেন? লোহার চেয়ে পিতল একটু শক্তিশালী কঠিন পদার্থ, তো লোহা অপেক্ষা লোহার পিতলের ঘনত্ব একটু বেশি, যার কারণে কি তাপটা দ্রুত গ্রহণ করতে পেরেছে। যেই কারণে লোহা অপেক্ষা পিতল দ্রুত গরম হয়েছে এবং দ্রুত বেঁকে গেছে। সেই ক্ষেত্রে লোহাটা ভিতর দিকে বেঁকেছে আর পিতলটা বাইরের দিকে, অর্থাৎ পিতলটা বেশি প্রসারিত হয়েছে। ওকে, আচ্ছা, এই তাপটা তুমি সরিয়ে নাও, অপসারণ করো, তাহলে কি করবে তুমি লক্ষ্য করো। তাহলে চিত্রটা দেখো, এই পাতটা যখন তুমি সরিয়ে তাপটা যখন সরিয়ে নেবে তখন চিত্রটা ঠিক উল্টা বাঁকবে। এই ক্ষেত্রে তুমি দেখো, এই ক্ষেত্রে কিন্তু পিতল ভিতরের দিকে বেঁকেছে, লক্ষ্য করো। এই হচ্ছে পিতল, হচ্ছে লোহা। ওকে, তো যখন তাপ অপসারণ করো তারপরে কিন্তু দণ্ডটি বেঁকে যায়। সেই ক্ষেত্রে একটা উল্টো ঘটনা ঘটেছে, তা কি পিতল ভিতরের দিকে বেঁকেছে আর লোহাটা বাইরের দিকে। কারণ কি? কারণ হচ্ছে তাপ অপসারণের ফলে লোহার চেয়ে পিতল দ্রুত তাপ হারায়। ওকে, লোহার চেয়ে পিতল দ্রুত তাপ হারানোর কারণে পিতলটা বেশি সংকুচিত হয়ে যায়। আমি আগে বলেছি যে বস্তু যত দ্রুত তাপ গ্রহণ করবে ওই বস্তু তত দ্রুতই তাপ অপসারণ করবে। এই ক্ষেত্রে হচ্ছে কি, তাপ প্রয়োগের ফলে লোহা অপেক্ষা পিতল দ্রুত তাপ গ্রহণ করেছে, যার বিধায় কি পিতলটা বেশি প্রসারিত হয়েছে। বেশি প্রসারিত হইতে গিয়া লোহাটা ভিতরের দিকে আর পিতলটা বাইরের দিকে বেঁকেছে। যখন তুমি তাপ অপসারণ করবা, অর্থাৎ তাপ যখন নাকি সরিয়ে ফেলা হবে তখন দেখবা কি দণ্ডটা বেঁকে যায়। এক্ষেত্রে পিতলটা দ্রুত সংকুচিত হয়ে গেছে, অর্থাৎ পিতলটা তাপ হারায় লোহার চেয়ে পিতল দ্রুত তাপ অপসারণ করছে, যার কারণে কি পিতলটা বেশি সংকুচিত হয়ে গেছে। এতেই প্রমাণিত হয় যে তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ প্রসারিত হয় এবং তাপ অপসারণ ফলে তা সংকুচিত হয়ে যায়। বন্ধুরা, আশা করছি বুঝতে পেরেছ। আমি যদি তোমাদের সুবিধার্থে এই প্রশ্নটা আরেকবার বলি, একটু লক্ষ্য করো। তাপ প্রয়োগের ফলে কঠিন পদার্থ প্রসারিত হয়, তাপ অপসারণ হলে তা সংকুচিত হয়ে যায়। একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য আমি প্রথমে একটা লোহার পাত এবং একটা পিতলের পাত পরস্পর সংস্পর্শে এনে দ্বিধাতব পাত তৈরি করা হলো। প্রাথমিক অবস্থা দণ্ডটি সোজা থাকে, যখনই তাপ প্রয়োগ করা হয় তখন দণ্ডটি বেঁকে যায়। এই ক্ষেত্রে চিত্রে লক্ষ্য করো, লোহার পাতটি ভিতরের দিকে বেঁকেছে, পিতলের পাতটি বাহিরের দিকে। কেন? তাপ প্রয়োগের ফলে লোহা অপেক্ষা পিতল দ্রুত কি তাপ গ্রহণ করে প্রসারিত হয়েছে, অর্থাৎ লোহা অপেক্ষা পিতল বেশি প্রসারিত হয়, লোহাটা বেশি বেঁকেছে প্রসারিত হয়েছে, পিতলটা, আর লোহাটা কম প্রসারিত হয়েছে। যখন তাপ অপসারণ করা হয় সেই ক্ষেত্রে তুমি দেখো এর উল্টো একটা ঘটনা ঘটে, পিতলটা ভিতরের দিকে বেঁকেছে আর লোহা বাইরের দিকে বেঁকেছে। কারণ হচ্ছে লোহা অপেক্ষা পিতল তাপ দ্রুত অপসারণ করে বেশি সংকুচিত হয়েছে বিধায় পিতলটা ভিতরের দিকে বেঁকেছে। এই হচ্ছে আজকের আলোচনা, অর্থাৎ আজকে এই প্রশ্নের সমাধান। ওকে, ঠিক আছে। এরপর আমি চলে যাব দ্বিতীয় একটা প্রশ্নে।
ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো। প্রশ্ন হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি ব্যাখ্যা করো। লিখে নাও সবাই। ক্যালোরিমিতির মূল নীতি ব্যাখ্যা কর। ওকে, ঠিক আছে। ক্যালোরিমিতির মূলনীতিটাকে আমরা এখন জানবো। তোমরা একটু সবাই, আমি বারবার বলছি, খাতায় কলম নিয়ে প্রশ্নগুলো উঠিয়ে নাও, আর বিশেষ করে লাইভটি একটু শেয়ার করে দাও। ওকে, এখন আমি আলোচনা করব যে ক্যালোরিমিতির মূলনীতিটা কি। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে, তোমার দেখো, ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তু, আমি আবার বলছি, ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আনলে এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। আমি আবার বলছি, ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তু পরস্পরের সংস্পর্শে আনলে এদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। কি হয়? কম তাপমাত্রা বস্তু তাপ গ্রহণ করবে, বেশি তাপমাত্রা বস্তু তাপ হারাবে। তাপের এই আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুটা বস্তু তাপমাত্রা সমান না হয়। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই কি? গৃহীত তাপ সমান বর্জিত তাপ। আমি আবার বলছি, ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে কম তাপমাত্রা বস্তু তাপ গ্রহণ করবে, বেশি তাপমাত্রা বস্তু তাপ হারাবে। তাপের এই আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুটা বস্তু তাপমাত্রা সমান না হয়। তাপমাত্রার মূলনীতি থেকে, ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এই হচ্ছে তোমার ক্যালোরিমিতির মূলনীতির ব্যাখ্যা। ওকে, বুঝতে পেরেছো আশা করি। আবার বলবো, হ্যাঁ, তোমাদের সুবিধা আমি যদি আবারও প্রশ্নটা একটু আলোচনা করি, সেটা হচ্ছে ভিন্ন তাপমাত্রা। ভিন্ন তাপমাত্রা বলতে আমরা বুঝি হয়তো একটা 50 হতে পারে, একটা 20 হতে পারে। তাহলে ভিন্ন তাপমাত্রা দুইটা বস্তু পরস্পর সংস্পর্শে আনলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটে। কম তাপমাত্রা বস্তু তাপ গ্রহণ করবে, বেশি তাপমাত্রা বস্তু তাপ হারাবে। তাপের এই আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুটা বস্তুর তাপমাত্রা কি হয়? সমান না হয়। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কি পাই? ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পাই গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এই হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপর আমি চলে যাব, তোমার একটু শর্ট প্রশ্নে। সেটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো? ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো? আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? তিনটা প্রশ্ন লিখে নাও। দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো? ওকে, 2 নম্বরে একটা প্রশ্ন হতে পারে, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.6 × 10⁻12 পার কেলভিন পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? বলতে কি বুঝো? আমি আবার বলছি, দুটো প্রশ্ন এই জায়গায়, যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো, আরেকটা হচ্ছে তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝো। আর 2 নম্বর হচ্ছে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.6 × 10⁻12 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? প্রশ্নগুলো উঠিয়ে নাও। হ্যাঁ, তোমরা ইচ্ছে করলে কোনো কিছু না বুঝলে কমেন্টস করতে পারো, আমি তোমাদের কমেন্টস নিব। ওকে, হ্যাঁ, ঠিক আছে। চলো আমরা এখন দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝি। আমি যদি একটা চিত্র আঁকি, দেখো, ওয়ান মিটার লম্বা একটা কঠিন পদার্থ মনে করো।
মিটার লম্বা একটা কঠিন পদার্থকে তুমি 1 কেলভিন তাপ দিবা। কত কেলভিন? 1 কেলভিন। তাহলে কি বলতেছে যে 1 মিটার লম্বা একটা কঠিন দণ্ডকে বা কঠিন পদার্থকে 1 কেলভিন তাপ দিলে তার দৈর্ঘ্যটা প্রসারিত হবে, দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে। তাহলে 1 মিটার স্কেল লম্বা একটা কঠিন পদার্থকে 1 কেলভিন তাপ দিলে কঠিন পদার্থ যতটুকু বৃদ্ধি ঘটে, তার প্রসারণটা যতটুকু ঘটে তাকে হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছ। আবার দেখো, তাহলে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলতে কি বুঝি? 1 মিটার লম্বা একটা কঠিন পদার্থকে 1 কেলভিন তাপ দিলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। 1 মিটার লম্বা একটা কঠিন পদার্থকে 1 কেলভিন তাপ দিলে তার দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পায় তাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলা হয়। ওকে, তারপর চলো এরপর আমি দ্বিতীয় প্রশ্নে কি বলা হয়েছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.6 ইন্টু 10⁻12 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? আসলে একটু আগে আমি একটা কথা বলেছি, দৈর্ঘ্য বাড়বে কিন্তু কতটুকু বৃদ্ধি পাবে এই কথা কিন্তু বলা হয় নাই। দ্বিতীয় প্রশ্নে আসো যে 1 মিটার লম্বা একটা কঠিন দণ্ডকে 1 কেলভিন তাপ দিলে তার দৈর্ঘ্যটা 1.6 ইন্টু 10⁻12 মিটার বেড়ে যায়। তোরা কি হলো যে লোহার দৈর্ঘ্য প্রসারণ সহগ 1.6 ইন্টু 10⁻12 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝি? উত্তর হচ্ছে 1 মিটার লম্বা একটা লোহার দণ্ডকে 1 কেলভিন তাপ দিলে তার দৈর্ঘ্যটা 1.6 ইন্টু 10⁻12 মিটার বেড়ে যাবে। আশা করি সব বুঝতে পেরেছ। আচ্ছা, এরপর আসো ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো? ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝো? যদি আমি সাথে সাথে আরেকটা প্রশ্ন করি, পিতলের ক্ষেত্র প্রসারণ সহগ, পিতলের ক্ষেত্র প্রসারণ সহগ 2.25 ইন্টু 10⁻11 নিউটন জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? ওকে, তো আসো ক্ষেত্র প্রসারণ সহগ বলতে কি বুঝি? আমি যদি একটা চিত্র আঁকি, তুমি দেখো 1 মিটার স্কোয়ার লম্বা একটা দণ্ডকে লোহা বা কঠিন পদার্থকে 1 কেলভিন তাপ প্রয়োগ করবা। 1 মিটার স্কোয়ার লম্বা একটা কঠিন পদার্থকে 1 কেলভিন তাপ প্রয়োগ করলে তার ক্ষেত্রফল বাড়বে, অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই বাড়বে। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল হয়ে যায়। তাহলে আমরা একবারে বলতে পারি যে তার ক্ষেত্রফল প্রসারিত হবে। আমি আবার বলছি, 1 মিটার স্কোয়ার লম্বা একটা কঠিন দণ্ডকে 1 কেলভিন তাপ দিলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকেই ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। আমি আবার বলছি, 1 মিটার স্কোয়ার লম্বা একটা কঠিন দণ্ডকে 1 কেলভিন তাপ দিলে তার ক্ষেত্রফল যতটুকু বৃদ্ধি পায় তাকে ক্ষেত্র প্রসারণ সহগ বলা হয়। ওকে, আশা করি সব বুঝতে পেরেছ। নেক্সট প্রশ্ন, পিতলের ক্ষেত্র প্রসারণ সহগ 2.25 ইন্টু 10⁻11 বলতে কি বুঝো? তো আসলে 1 মিটার স্কোয়ার লম্বা একটা পিতলকে 1 মিটার স্কোয়ার লম্বা একটা পিতলকে 1 কেলভিন তাপ প্রয়োগ করলে তার ক্ষেত্রফল 2.25 ইন্টু 10⁻11 মিটার স্কোয়ার বেড়ে যাবে। এটা থেকে আমরা এটাই বুঝি। আমি আবার বলছি, পিতলের ক্ষেত্র প্রসারণ সহগ 2.25 ইন্টু 10⁻11 জুল পার কেজি পার কেলভিন বলতে বুঝি 1 মিটার স্কোয়ার লম্বা একটা পিতলকে 1 কেলভিন তাপ প্রয়োগ করলে তার ক্ষেত্রফল 2.25 ইন্টু 10⁻11 মিটার স্কোয়ার বেড়ে যাবে। ওকে, আশা করি সব বুঝতে পেরেছ।
তারপর আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। আরেকটা প্রশ্ন লেখো আছে, আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? আমি যদি তামার আয়তন প্রসারণ সহগ 1.25 into 10 to the power 12 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝো? কি বুঝো? তো ঠিক আছে, চলো আমরা এই দুইটা প্রশ্ন আলোচনা করি। আয়তন প্রসারণ সহগ বলতে কি বুঝো? বন্ধুরা একটু লক্ষ্য করো, আমি যদি একটা চিত্র আঁকি, চিত্র সেরকম, অর্থাৎ 1 মিটার কিউব লম্বা একটা কঠিন দণ্ডকে 1 মিটার কিউব লম্বা একটা কঠিন দণ্ডকে 1 কেলভিন তাপ দিবা। 1 মিটার কিউব লম্বা একটা কঠিন দণ্ডের মধ্যে 1 কেলভিন তাপ দিলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা উভয় বৃদ্ধি, তিনটা বৃদ্ধি পাবে। অর্থাৎ দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, উচ্চতা বাড়বে। তাহলে 1 মিটার কিউব লম্বা একটা কঠিন দণ্ডকে 1 কেলভিন তাপ দিলে তার আয়তন যতটুকু বৃদ্ধি পায়, তাকে কি বলা হয়? আয়তন প্রসারণ সহগ বলে। ওকে, আমি আবার বলছি, 1 মিটার কিউব লম্বা একটা কঠিন দণ্ডকে 1 কেলভিন তাপ দিলে তার আয়তন যতটুকু বৃদ্ধি পায় তাকে আয়তন প্রসারণ সহগ বলা হয়। ওকে, আমরা নেক্সট প্রশ্ন আলোচনা করি। তামার আয়তন প্রসারণ সহগ 1.25 into 10 to the power 12 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বুঝি? সেটা হচ্ছে 1 কেলভিন, 1 মিটার কিউব লম্বা একটা তামার পাতকে 1 কেলভিন তাপ দিবা। 1 মিটার কিউব লম্বা, 1 মিটার কিউব লম্বা একটা তামার পাতকে 1 কেলভিন তাপ দিলে তার আয়তন 1.25 into 10 to the power 12 মিটার কিউব বেড়ে যাবে। তা থেকে আমরা এটি বুঝি। আবারও বলবো, তামার আয়তন প্রসারণ সহগ 1.25 into 10 to the power 12 জুল পার কেজি পার কেলভিন বলতে বুঝি 1 মিটার কিউব লম্বা একটা তামার পাতকে 1 কেলভিন তাপ দিলে তার আয়তন 1.25 into 10 to the power 12 মিটার কিউব বেড়ে যায়। এই হচ্ছে তোমার তামার আয়তন প্রসারণ সহগ। ওকে, নাও উঠিয়ে নাও। ওকে বন্ধুরা, আমরা চলে যাব নেক্সট প্রশ্নে। আমার আজকে যে সর্বশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার পূর্ণশীলী ভবন বলতে কি বুঝো? বটমূলের পরীক্ষাটি বর্ণনা করো। পূর্ণশীলী ভবন বলতে কি বুঝো? বটমিলের পরীক্ষাটি বর্ণনা করো। ওকে, চলো আমরা দেখে নিই। পূর্ণশীলী ভবন বলতে কি বুঝো? বটমিলের পরীক্ষাটি বর্ণনা করো। ওকে, প্রশ্ন হচ্ছে কি? প্রশ্ন হচ্ছে পূর্ণশীলী ভবন বলতে কি বুঝো? বটমিলের পরীক্ষাটি বর্ণনা করো। আসো, পূর্ণশীলী ভবন বলতে কি বুঝো আমরা বুঝি। তুমি দেখো, দুইটা বরফকে যখন একসাথে রেখে জোরে চাপ প্রয়োগ করবা, দেখবা বরফটিকে জোড়া লেগে যাবে। তাহলে চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ কী হয়ে যায়? একসাথে হয়, জোড়া লেগে যায়। তাপ অপসারণ করলে সেটা আবার পূর্বাবস্থা ফিরে আসে।
অর্থাৎ চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে যায়, চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে যায়, চাপ অপসারণ করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে কি পূর্ণশীলী ভবন বলা হয়। আমি যদি আবার বলছি, চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে যায়, চাপ অপসারণ করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসে কি পূর্ণশীলী ভবন বলা হয়। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। খাতা কলমে প্রশ্ন লিখে নাও। আমি আবার বলছি, পূর্ণশীলী ভবন বলতে কি বুঝি? চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে যায়, চাপ অপসারণ করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসাকে পূর্ণশীলী ভবন বলা হয়। এই সম্পর্কে বিজ্ঞানী বট মিল একটা পরীক্ষা দিয়েছেন। আমরা এখন পরীক্ষাটা দেখব, বট মিলের পরীক্ষা। এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য আমি প্রথমে দুটা স্ট্যান্ড নেব। ওকে, এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য আমি দুটা স্ট্যান্ড না হল, দুটো স্ট্যান্ডের উপরে একটা বরফের টুকরা স্থাপন করা হলো বা রাখা হলো। লক্ষ্য করো, এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য আমি প্রথমে কি করলাম, দুটা স্ট্যান্ড না হলো, দুইটা স্ট্যান্ডের উপরে একটি বরফের টুকরা স্থাপন করা হলো বা রাখা হলো, বসানো হলো। ওকে, এখন একটা তামার তার নাও। তামার তারটা এরকম হতে পারে, একটা তামার তারের দুইটা প্রান্তে দুইটা ওজন বাঁধো। ঠিক আছে, একটা তামার তারের দুইটা প্রান্তে দুইটা ওজন বেঁধে এখন এই বরফের টুকরো ওপরে রাখো। ঠিক আছে, তাহলে কি করলাম, আমি প্রথমে দুইটা স্টেপ পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য প্রথমে দুটা স্ট্যান্ড রাখি, দুটো স্ট্যান্ডের উপর একটা বরফের টুকরো স্থাপন করি, তারপরে একটা তামার তার নেই, তামার তারের দুইটা প্রান্তে দুটো ওজন বাঁধি, ওজন বেঁধে বরফের দণ্ডের উপরে স্থাপন করি। নিচে দেখো তুমি দুইটা ওজন ঝুলিয়ে থাকার কারণে বরফের উপরে একটা চাপ সৃষ্টি হবে। আমি আবার বলছি, নিচে ওজনগুলো নিচে ঝুলানোর কারণে বরফের উপর একটা চাপ সৃষ্টি হবে। চাপ সৃষ্টি হলে কী হবে, বরফের গলনাঙ্ক বেড়ে যাবে। তো বরফের যখন গলনাঙ্ক বেড়ে যাবে, বরফের গলনাঙ্ক কমে যাবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। গলনাঙ্ক কমে যাবে, স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, যার ফলে বরফটি গলতে থাকবে। যখনই বরফটি গলতে থাকবে তখন উপরের অংশ কি বরফ তামার তারটি বরফটিকে কেটে নিচে নেমে যাবে। তুমি দেখো, এখন এই মুহূর্তে তামার তারটা মনে করো যে বরফের মাঝখানে আসছে, কিন্তু উপরের অংশে কিন্তু আর চাপ নেই। তা আমরা কি বলছিলাম, যে চাপ প্রয়োগ করলে গলে যাবে, চাপ অপসারণ করলে সেটা আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এখন তুমি দেখো, যখনই তোমার বরফের তামার তারটা বরফের টুকরাটিকে কেটে নিচে নেমে যাচ্ছে, উপর অংশ কিন্তু চাপ নেই, ফলে উপর অংশ আবার কেবল জোড়া লেগে গেছে। এইভাবে যেই জায়গায় চাপ প্রয়োগ করা হচ্ছে ওই জায়গায় গলনাঙ্ক কমে গিয়ে স্ফুটনাঙ্ক বেড়ে যাচ্ছে, বরফটি গলে যাচ্ছে, তামার তারটি বরফটিকে কেটে নিচে নেমে যাচ্ছে। কোনো এক সময় তুমি দেখো, কোনো এক সময় তামার তারটি বরফের টুকরাটি ভেদ করে নিচে নেমে যাবে, বরফের টুকরাটি ভেদ করে নিচে নেমে যাবে, কিন্তু বরফের টুকরাটি দ্বিখণ্ডিত হবে না। এই হচ্ছে তোমার বট মিলের পরীক্ষা। ওকে বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। একটু এক নজর লক্ষ্য করো। হ্যাঁ, আমি যদি তোমাদের উদ্দেশ্যে এই পরীক্ষার আবারও বলি, প্রশ্ন কী ছিল? প্রশ্ন ছিল পূর্ণশীলী ভবন বলতে কি বুঝো, বট মিলের পরীক্ষাটি বর্ণনা করো। তো পূর্ণশীলী ভবন হচ্ছে তোমার যে চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে যায়, চাপ অপসারণ করলে সেটা আবার পূর্বের অবস্থা ফিরে আসে কি পূর্ণশীলী ভবন বলা হয়। চাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ গলে যায়, চাপ অপসারণ করলে সেটা আবার পূর্বের অবস্থা ফিরে আসে কি পূর্ণশীলী ভবন বলা হয়। এই সম্পর্কে বিজ্ঞানী বট মিল একটা পরীক্ষা প্রদান করেছেন। পরীক্ষাটি কি আমরা দেখি। এই পরীক্ষাটি সম্পূর্ণ করবার জন্য প্রথমে দুটো স্ট্যান্ড নেই, দুটো স্ট্যান্ডের উপরে একটা বরফের টুকরা স্থাপন করি, তারপর একটা তামার তার নিয়ে তামার তারের দুই প্রান্তে দুটো ওজন বেঁধে বরফের টুকরা গায়ে স্থাপন করি বা বরফ টুকরো উপরে স্থাপন করি। তামার তারের দুই প্রান্তে দুটো ওজন বাঁধার কারণে নিচের অংশে কি একটু চাপ সৃষ্টি হচ্ছে। তুমি দেখো, নিচের অংশে চাপ সৃষ্টি হচ্ছে। নিচের অংশে যখন চাপ সৃষ্টি হবে, তখন নিচের অংশে যখন ঝুলে আসে তখন উপর অংশটা বরফের উপর অংশটা চাপ পড়বে। যখন ওজনগুলো নিচে দিক চাপ প্রয়োগ করবে তখন উপরের বরফের উপর অংশে একটা কি চাপ প্রয়োগ করা হবে। এই চাপের ফলে বরফের গলনাঙ্ক কমে গিয়ে স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, যার ফলে বরফটি গলতে থাকবে এবং তামার তারটা
বরফটিকে কেটে আস্তে আস্তে নিচে নেমে যাবে, কিন্তু উপর অংশ চাপ না থাকার কারণে বরফ আবার পূর্ব অবস্থায় ফিরে যাবে, অর্থাৎ বরফ জোড়া লেগে যাবে। এভাবে এক পর্যায়ে তামার তারটি সমস্ত বরফের টুকরোটিকে কেটে নিচে পড়ে যাবে, কিন্তু বরফটি দ্বিখণ্ডিত হবে না। এই হচ্ছে তোমার বট মিলের পরীক্ষা। ওকে, আশা করি সব বুঝতে পেরেছ। তো বন্ধুরা, আজকে আমরা অনেক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, আশা করি তোমরা একটু হলেও উপকৃত হয়েছ। তার আগে তোমরা এই প্রশ্নগুলা পড়বা, আর হচ্ছে কি মূলত লাইভ ক্লাসগুলো দেখবা। আমরা অনেক কষ্ট করে অনলাইন ক্লাসগুলো চালাচ্ছি তোমাদের সুবিধার্থে। তোমরা যখন আমাদের ক্লাসগুলো দেখবা তখন আমাদের ক্লাসগুলোকে একটু সার্থক হবে। আর এই ক্লাসগুলো দেখে শেয়ার করে দিবা, সবাইকে দেখার সুযোগ করে দিবা। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তো ভালো থেকো। আসসালামু আলাইকুম।